বড়বাজারের মেছুয়ার হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে একের পর এক মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে 15, এর মধ্যে 2জন শিশু। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। বড়বাজারের মেছুয়া ঘিঞ্জি এলাকা, এখানেই হোটেলে আগুন। দম বন্ধ হয়ে একের পর এক মৃত্যু। मेरा बच्चा 3 साल का है, 10 साल का है, ऊपर ही है, 313 में है। थोड़ा देख लीजिए, मेरा अंकल भी है, 60 साल की है, 313 में है। हम यहाँ से कपड़े लेने के लिए गया अभी। अच्छा, वो बाकी लोग ऊपर ही है। আতঙ্কে হোটেলের ছাদ থেকে ঝাঁপ দেন হোটেলেরই এক কর্মী, তাকে বাঁচানো যায়নি। आग लगा, उसमें हम लोग दूसरा जगह रहते, सारी दूसरा जगह रहता है, ऋतुराज होटल में काम करता है। ऐसे नहीं, कम से कम नहीं, वैसे 20 साल से 25 साल हो गया है उसको काम करते हुए। वो क्या वेटर है, मैनेजर का काम करता था वो। মঙ্গলবার রাত 8টা নাগাদ মেছুয়ার এই হোটেলে আগুন লাগে। 6 তলা বিল্ডিং, একতলায় একের পর এক দোকান, দোতলায় একটি পরিবহন সংস্থার অফিস, 3 তলায় নতুন রেস্তোরাঁ তৈরির কাজ চলছে, 4 তলা থেকে 6 তলা হোটেলের ঘর। এই অংশে বেশিরভাগ জায়গায় জানলা নেই, কোথাও কাঁচ দিয়ে ঢাকা, কোথাও জানলা বন্ধ করে ইটের গাঁথনি। দমকলের অনুমান বহুতলের 3 তলায় প্রথমে আগুন লাগে, সেটাই ছড়িয়ে পড়ে। মেছুয়ায় পৌঁছয় দমকলের ইঞ্জিন। একে আগুন, তারপর তীব্র ধোঁয়া। প্রাণে বাঁচতে কেউ উঠে পড়েন ছাদে, কেউ কার্নিশে, কেউ আবার জানলার গ্রিল ভেঙে বেরোনোর চেষ্টা করেন। মেছুয়ায় পৌঁছয় হাইড্রোলিক ল্যাডার। ততক্ষণে শুরু হয়ে গিয়েছে আগুন নেভানোর কাজ। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরো ইঞ্জিন, সব মিলিয়ে 10টি। হোটেলে আগুন, আটকে পড়েন অনেকে। উদ্ধার কাজে ব্যবহার করা হয় হাইড্রোলিক ল্যাডার। যারা হোটেলে আটকে ছিলেন তাদের উদ্ধারের কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সব জায়গায় সার্চ অপারেশন শেষ হয়ে গেছে। কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে। নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে। আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজে হোটেলের ভেতরে ঢোকেন দমকল কর্মীরা। হোটেলে জানলার কাঁচ ভাঙার কাজ শুরু করে দমকল বাহিনী, যাতে ধোঁয়া বাইরে বের হতে পারে। হোটেলের ঘরে ঢুকে ঢুকে তল্লাশি শুরু করে দমকল, খতিয়ে দেখে কেউ আটকে আছেন কিনা। উদ্ধার হয় দেহ। হোটেল থেকে একের পর এক দেহ বের করা হয়। 10টা ইঞ্জিন প্রোভাইড করবার পর আমরা যেটা লক্ষ্য করি, ওখানে সে হোটেলের চতুর্দিকটা গ্লাস এবং যেভাবে আবদ্ধ আছে, সব এন্ট্রি নিতে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু আমরা এন্ট্রি নিই। আমরা ল্যাডার লাগিয়ে সেই লোকগুলোকে উদ্ধারও করি। স্মোক এমন ভাবে ছড়িয়ে পড়ে যেটা লোক শ্বাসকষ্টতে লোক মারা যায়। বেআইনি ভাবে ওখানে কিছু কাজকর্ম হচ্ছিল। এরা যখন বাড়ি বানায় তখন একরকম নকশা করে। আমরা এগুলো এনকোয়ারি করছি। এটা খুবই দুঃখজনক ঘটনা, স্ট্রংলি অ্যাকশন হবে, এটুকু বলতে পারি। এদিন সকালে মেছুয়ার হোটেলে আগুন নেভানোর কাজ শেষ হয়। নিউজ 18 বাংলা। হাওড়া খড়গপুর লাইনে ট্রেন ধরতে গেলে এবার কালঘাম ছুটবে, কারণ আজ থেকে আগামী 19 দিন এই লাইনে বহু লোকাল এবং 27টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণের কাজ হবে, তাই এত ট্রেন বাতিল। আর এর জেরে দীঘা পুরী যেতেও বেগ পেতে হবে। টানা 19 দিন হাওড়া খড়গপুর লাইনে দফায় দফায় ব্যাহত হবে রেল পরিষেবা। বুধবার থেকে ভোগান্তির শুরু।
দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের মধ্যে পড়ে সাঁতরাগাছি স্টেশন। এই সাঁতরাগাছি স্টেশন আধুনিক করার কাজ শুরু হয়েছে। 30 এপ্রিল থেকে 18 মে পর্যন্ত নন ইন্টারলকিং এর কাজ। এর জেরেই টানা 19 দিন ধরে হাওড়া খড়গপুর লাইনে বহু ট্রেন বাতিল, ফলে টানা ভোগান্তি। সবসময় যেটাতে যাতায়াত করে সেটা যদি কিছুদিন বন্ধ থাকে, যারা ডেলি প্যাসেঞ্জার তাদের তো অবশ্যই অসুবিধা হবে। দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী 30 এপ্রিল থেকে 18 মে এই 19 দিনে হাওড়া খড়গপুর লাইনে 200-রও বেশি লোকাল ট্রেন বাতিল, 27টি এক্সপ্রেস ট্রেন বাতিল, অনেক লোকাল ট্রেনের সময় বদল, একাধিক এক্সপ্রেস ট্রেন চালানো হবে ঘুরপথে। जिनका अभी प्लान था बाहर जाने का, तो उनका शायद थोड़ा वेकेशन में प्रॉब्लम हो। हमारे अभी वेकेशन शुरू होने वाले हैं कॉलेज के, तो उनको घर जाने में थोड़ा दिक्कत होगा शायद। गोल बाजार के जितने भी आपको जो डेली हॉकर लोग जाते हैं या दुकानदार जितना जाते हैं, उन लोगों को ज्यादा दिक्कत बढ़ जाएगा। গরমের ছুটিতে অনেকেরই পুরী কিংবা দীঘা যাওয়ার প্ল্যান। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর পর্যটকদের ভিড় বাড়ার আশা দেখছেন সেখানকার ব্যবসায়ীরা, কিন্তু হাওড়া খড়গপুর লাইনে ট্রেন বাতিলের ধাক্কায় দীঘা পুরী পৌঁছতেও বেগ পেতে হবে, কারণ বহু ট্রেন বাতিল। 11 মে হাওড়া দীঘা কান্ডারি ও তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল। 17 মে সাঁতরাগাছি দীঘা স্পেশাল বাতিল। 17 মে কান্ডারি এক্সপ্রেস ও 18 মে তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল। 4 মে ও 6 মে পুরী শালিমার এক্সপ্রেস বাতিল। 5 ও 7 মে শালিমার পুরী এক্সপ্রেস বাতিল। 11 মে বাতিল পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। 11 ও 17 মে বাতিল হাওড়া পুরী এক্সপ্রেস। 17 ও 18 মে বাতিল পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস। এনআই ওয়ার্ক করে লাভটা কি হচ্ছে? রেল এক একটা দোহাই দিচ্ছে এনআই ওয়ার্ক 24 হয়েছিল তো এনআই ওয়ার্ক, 1 মাস লোক ভুগেছিল, এবার আবার 25 হচ্ছে, 2 দিন পরে আবার শালিমারের জন্য হবে, তাতে লাভটা কি হবে? সুতরাং রেলকে বলবো টোটাল কাজ কমপ্লিট করুক একবারে, প্রতি বছরই একই জিনিস চলছে। ট্রেন ঠিক সময় আসে না, সব সময় লেট, ঠিক সময়ে ছাড়ে না। গত কয়েক মাসে বিভিন্ন রুটে এরকম নানা অভিযোগ। এই নন ইন্টারলকিং এর কাজের পরে এই ছবিটা কি বদলাবে? 19 দিনের ভোগান্তির পরে আগের ভোগান্তি কি মিটবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। নিউজরুম লাইভের শুরুতেই আপনাদের একটা ছবি দেখায়। দেখুন, আকাশে বিন্দু বিন্দু আলোর শাড়ি। কি বলুন তো, কি হতে পারে? এই ছবি আমাদেরই রাজ্যে। দেখুন, চাঁদ আর চাঁদের পাশেই বিন্দু বিন্দু আলোর শাড়ি, আর একই সরল রেখায়, অর্থাৎ এদিক ওদিকে নয়, কিন্তু একই সরল রেখায় অবস্থান করছে বিন্দু বিন্দু আলোর শাড়ি। সন্ধ্যের আকাশে আলোর রেখা, কোথাকার আকাশে? নিশ্চয়ই প্রশ্ন জাগছে আপনাদের মনে। আপনাদের জানাই উত্তর দিনাজপুরের এই ছবি। উত্তর দিনাজপুরে ঠিক সন্ধ্যেবেলা আকাশে এমনই সরল রেখায় আলোর রেখা দেখা যায়, বিন্দু বিন্দু আলোর শাড়ি। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি চঞ্চলের থেকে একটু জানার চেষ্টা করি। চঞ্চল, উত্তর দিনাজপুর ভৌগোলিক অবস্থান যা, তাতে তো নিশ্চয়ই প্রশ্ন ওঠে যে আকাশে এই বিন্দু বিন্দু আলোর শাড়ি কি হতে পারে? স্থানীয়দের মনেও নিশ্চয়ই নানান জল্পনা উঠছে। দেখো, একদমই প্রিয়াঙ্কা, একেবারেই জল্পনা ওঠারই প্রশ্ন। কারণ যে উত্তর দিনাজপুর জেলার যে ইসলামপুর শহর থেকে কিন্তু এই দৃশ্য দেখা গেছে। ইসলামপুর শহরের সন্ধ্যার দিকে চাঁদের যে দিক যেটা রয়েছে, সেই আকাশের দিকটা, সেই আকাশের দিক থেকে কিন্তু বিন্দু বিন্দু সারি হয়ে একটা আলো, মানে তারার যেরকম আলো থাকে, সেই আলো দিয়ে কিন্তু সোজা একবারে ট্রেনের লাইনের মতন, মানে একই রেখার মধ্যে কিন্তু যাচ্ছে সারি সারি ভাবে। তবে এই যে দৃশ্য, এই দৃশ্য দেখে কিন্তু মানুষের মধ্যে কিন্তু এক জল্পনা, কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ যে এই যে ভৌগোলিক, যদি আমরা ইসলামপুর বা উত্তর দিনাজপুরের ভৌগোলিক যদি বলে থাকি, তো এই ইসলামপুরের যে উত্তর দিনাজপুরের ভৌগোলিক হচ্ছে যেহেতু বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, যা এখন পরিস্থিতি যাতে এই যে দৃশ্য উঠে আসছে, এতে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা কৌতূহল তো সৃষ্টি হয়েছে, একটা আতঙ্কেরও পরিবেশ সৃষ্টি হয়েছে যে কি হতে পারে এই বস্তু। আবহাওয়া দপ্তরে কোনো বস্তু থাকতে পারে, নাকি বায়ুসেনার কোনো মহড়া থাকতে পারে, এই সব নানান রকমের প্রশ্ন কিন্তু এখন মানুষের মধ্যে ঘুরপাক করছে। কারণ একদিকে যে সন্ধ্যার দিকে এই দৃশ্য ধরা পড়ছে, একই সারির লাইনে। একেবারে চঞ্চল, এই বিষয়টাই আমরা একটু বোঝার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি জ্যোতির্বিজ্ঞানী সঞ্জীব সেনের সঙ্গে। সঞ্জীব বাবু, কৌতূহল প্রত্যেকের মনে, ক্যামেরা বন্দি এই অদ্ভুত দৃশ্য, আকাশে এই বিন্দু বিন্দু আলোর শাড়ি, কি হতে পারে? না, এটা দেখে কোনো
মহাজাগতিক দৃশ্য বলে মনে হচ্ছে না, আমি যেটা দেখলাম ছবি এবং ভিডিও, কোনো মহাজাগতিক বস্তু এগুলো না, যেটা মনে হচ্ছে দেখে। এর বাইরে আর কিছু বলা সম্ভব হচ্ছে না। মানে আপনি কি তাহলে এটা মানে বোঝাতে চাইছেন যে এটা কোনো প্রাকৃতিক ভাবে নয়, মানে স্টারলিংক স্যাটেলাইটও কি তাহলে হতে পারে? হ্যাঁ, দেখে তাই মনে হচ্ছে, কোনো প্রাকৃতিক ভাবে উদ্ভূত হওয়া কোনো দৃশ্য নয়। হ্যালো, হ্যাঁ সঞ্জীব বাবু শোনা যাচ্ছে। তাহলে কি হতে পারে সেটা বলা যাচ্ছে না, মানে এটা দেখে কিছু আন্দাজ করা যাচ্ছে না। মহাজাগতিক যে কোনো ঘটনা নয় সেটা বলা যেতে পারে, মোটামুটি দেখে যে আন্দাজ করা যাচ্ছে, কিন্তু এর বাইরে বলা খুব মুশকিল। বেশ, ধন্যবাদ। দেখতে হবে। উত্তর দিনাজপুরের ক্যামেরা বন্দি এই আলোর রেখা, যে ছবি আপনারা দেখছেন, আকাশে বিন্দু বিন্দু আলোর সারি, সন্ধ্যের আকাশে এই আলোর রেখা দেখা যায়, জানিয়ে রীতিমতো কৌতূহল দানা বাঁধছে।